প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পুষ্টি এই অধ্যায়টি শুরু করছি। তো প্রথমে আমরা পুষ্টি কি এটা জেনে নেব। পুষ্টি হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া, অর্থাৎ জীবদেহের একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণ, পরিপাক মানে সেই গৃহীত খাদ্যের পরিপাক, তার শোষণ মানে সারাংশটাকে শরীরের মধ্যে শোষণ, আত্তীকরণ অর্থাৎ খাদ্যের সারাংশটাকে প্রোটোপ্লাজমের মধ্যে মিশিয়ে নেওয়া, তাকে বলে আত্তীকরণ, এবং অপাচ্য অংশ মানে যে অংশটা পরিপাক হয় না সেটা বহিষ্করণ, মল হিসাবে বা বর্জ্য পদার্থ হিসেবে বহিষ্করণের মাধ্যমে। মূলত এটা প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ ও আত্তীকরণ। সংশ্লেষ মানে খাদ্য তৈরি করা, যেমন সালোক সংশ্লেষ, এবং আত্তীকরণ অর্থাৎ খাদ্যকে প্রোটোপ্লাজমের মধ্যে মিশিয়ে দেওয়া, অঙ্গীভূত করে দেওয়া। সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে জীব কি করে না, তার বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জিত হয় এবং শক্তি অর্জন করে। তাকেই বলা হয় পুষ্টি। তাহলে পুষ্টি হলো একটি জৈবনিক প্রক্রিয়া, যার মাধ্যমে প্রাণীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে, আর উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ এবং আত্তীকরণ, এই দুটি পর্যায়ের মাধ্যমে জীব শক্তি অর্জন করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। সেই পদ্ধতিকে বলা হয় পুষ্টি বা নিউট্রিশন। তাহলে বুঝতেই পারছো যে পুষ্টির জন্য কিন্তু খাদ্য অপরিহার্য, কারণ খাদ্যের মধ্যে শক্তি রয়েছে। সৌরশক্তিকে আবদ্ধ করে উদ্ভিদ খাদ্যের মধ্যে, আর সেই খাদ্য থেকেই প্রাণী, উদ্ভিদ সবাই শক্তি পায়। তাহলে খাদ্য এটা কি আমাদের জানতে হবে, কাকে বলে খাদ্য। খাদ্য মানে যা খাই তা কিন্তু খাদ্য না, অর্থাৎ যে কোনো জিনিস খেলেই তা যে খাদ্য নয়। যেমন আমরা যদি মনে করি যে মাটি খাই, তাহলে কিন্তু আমাদের কাছে তা খাদ্য নয়। কিন্তু কেঁচো মাটি খেলে কেঁচো কাছে মাটি খাদ্য। যেমন আমরা গোবর আমাদের কাছে খাদ্য নয়, কিন্তু গুবরে পোকার কাছে গোবর হলো খাদ্য। অর্থাৎ একটা জীবের কাছে খাদ্য অন্য খাদ্য সব জীবের কাছে সমান নয়, আলাদা আলাদা। তাহলে কাকে খাদ্য বলবো না, যে আহার্য বস্তু গ্রহণ করলে, মানে যে আহার্য মানে যেটা আমরা খাই, সেই আহার্য বস্তুকে গ্রহণ করলে জীবদেহে শক্তি অর্জন হয়, বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জিত হয়, সেই আহার্য বস্তুকে বলা হয় খাদ্য। বোঝা গেল? তাহলে খাদ্য থেকে আমরা খাদ্যের মাধ্যমে পুষ্টি অর্জন হয়। এক কথায় বললে খাদ্যের মাধ্যমে আমরা পুষ্টি পাই। তাহলে খাদ্য থেকে আমরা পুষ্টি পাই। তাহলে পুষ্টির গুরুত্ব এবার কি না, সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে 4টে গুরুত্ব। এক হলো শক্তি উৎপাদন, খাদ্য থেকে আমরা শক্তি পাই। কি শক্তি? পুষ্টির মাধ্যমেই সেটা আসে। শক্তি কত? যেমন এক গ্রাম অনু গ্লুকোজ থেকে আমরা আগেই পড়ে এসছো যে 686 কিলো ক্যালোরি শ্বসনের মাধ্যমে উৎপন্ন হয়। কিন্তু আমরা এখানে গ্রামের কথা বলবো, যে যদি আমরা বলি গ্রামের হিসেবে করি, যে 1 গ্রাম শর্করা থেকে আমরা 1 গ্রাম, গ্রাম আর গ্রাম অনু এক নয়, 1 গ্রাম শর্করা থেকে, মানে ধরো তুমি 1 গ্রাম চিনি খেলে, তাহলে কত শক্তি পাবে না 4.1 কিলো ক্যালোরি, 4.1। আবার 1 গ্রাম যদি তেল খাও মানে ফ্যাট, তাহলে তার থেকে আমরা শক্তি পাবো 9.3 কিলো ক্যালোরি। আবার প্রোটিন 1 গ্রাম খেলে তার থেকে আমরা পাবো 4.1 কিলো ক্যালোরি। তাহলে এগুলো হচ্ছে শক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়, বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেমন প্রোটিন থেকে হয়, বিভিন্ন ভিটামিন, এগুলো সব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। যেমন ভিটামিন ডি আমাদের রিকেট রোগ প্রতিরোধ করে, ভিটামিন এ রাতকানা প্রতিরোধ করে, ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। এইসব বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে বিভিন্ন খাদ্য। আবার প্রোটিন
ম্যারাসমাস, কোয়াসিয়ারকার, এইসব রোগগুলোকে প্রতিরোধ করে। শিশুদের হয় এইসব রোগ। ক্ষয়পূরণ, আচ্ছা বৃদ্ধি, বৃদ্ধি যদি খাবারের অভাব হয়, পুষ্টি যদি না হয়, তাহলে বৃদ্ধি হয় না। যেমন উদ্ভিদের ক্ষেত্রেও পুষ্টি যদি না হয় গাছ বেঁটে হয়ে থাকে, শুকিয়ে যায়, রুগ্ন হয়ে লিকলিকে থাকে। প্রাণীদের ক্ষেত্রেও তাই, পুষ্টির অভাব হলে দুর্বল, রোগা, অসুস্থ, বৃদ্ধি হয় না, বৃদ্ধির অভাব হয়। আর যদি ঠিকঠাক পুষ্টি হয় তাহলে সুন্দর সুঠাম চেহারা হয়, বৃদ্ধি হয়, উদ্ভিদ প্রাণী সবারই। তাহলে বৃদ্ধিতে সাহায্য করে। ক্ষয়পূরণ, ক্ষয়পূরণ হচ্ছে যে কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে, যেমন ধরো টিকটিকির লেজ খসে গেলে আবার লেজ হয়, তাহলে সেটা ক্ষয়পূরণ হয়। কোনো উদ্ভিদের গাছের ডাল ছেঁটে দিলে সে আবার নতুন ডাল বেরোয়। আমাদের শরীর থেকে যে কোষগুলো প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, আবার সেগুলো নতুন কোষ সেখানে তৈরি হচ্ছে। তাহলে এইভাবে ক্ষয়পূরণ, উদ্ভিদ প্রাণী সবারই ক্ষয়পূরণে সাহায্য করে, হয় সেটার জন্য পুষ্টি দরকার। এইবার আমরা আসবো পুষ্টির প্রকারভেদে। তো পুষ্টি দুটো উদ্ভিদের হয় আর প্রাণীদের হয়। এই পর্বে আমি উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করব। উদ্ভিদের পুষ্টি দুরকম হতে পারে, একটা স্বভোজী আর একটা হলো পরভোজী। স্বভোজী কাদের বলবো না, যে পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য সংশ্লেষ করতে পারে, নিজেই খাদ্য তৈরি করে, পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে তার থেকে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের মাধ্যমে পুষ্টি লাভ করে, সেই পুষ্টি পদ্ধতিকে আমরা বলবো স্বভোজী পুষ্টি। আম, জাম, শ্যাওলা, মস, ফার্ন, এই সমস্ত উদ্ভিদ, যত সবুজ উদ্ভিদ আছে সবাই স্বভোজী, অর্থাৎ এরা সালোক সংশ্লেষ করতে পারে। স্বভোজী উদ্ভিদে স্বভোজী পুষ্টির দুটি পর্যায় মনে রাখবে। একটি হলো সংশ্লেষ, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা, এবং আত্তীকরণ, অর্থাৎ সেই খাদ্য প্রোটোপ্লাজমের মধ্যে মিশে যাওয়া, অঙ্গীভূত হওয়া, তাকে বলা হয় আত্তীকরণ। তাহলে স্বভোজী পুষ্টির দুটি পর্যায়, সংশ্লেষ এবং আত্তীকরণ। উদ্ভিদের পুষ্টিকে আমরা হলোফাইটিক পুষ্টিও বলি। হলোফাইটিক পুষ্টি উদ্ভিদের পুষ্টি, মানে স্বভোজী পুষ্টি। যেহেতু এটাই দেখা যায় উদ্ভিদের তো প্রধানত স্বভোজী পুষ্টি, বেশিরভাগ উদ্ভিদই স্বভোজী। অল্প কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে পরভোজী দেখা যায়। পরভোজী মানে এরা অন্য কোনো উৎস থেকে খাদ্য সংগ্রহ করে। এরা আবার 4 ধরনের হয়: পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভূ। পরজীবী কথার অর্থ হচ্ছে অন্য জীবের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। পরজীব মানে অন্য জীব, যার কাছ থেকে পুষ্টি নেয়, যে জীবের কাছ থেকে, তাকে বলে হোস্ট বা পোষক। তাহলে পোষকের কাছ থেকে এরা পুষ্টি নেয়। এরা আবার 2 রকমের হয়, একটা পূর্ণ আর আংশিক। পূর্ণ পরজীবী হচ্ছে যারা নিজেরা একদমই খাদ্য তৈরি করতে পারে না, তারা অন্য উদ্ভিদের কাছ থেকে সরাসরি খাদ্য নিয়ে নেয়। যেমন স্বর্ণলতা, এটা খুব পরিচিত গাছ, তোমরা রাস্তাঘাটে বিভিন্ন ঝোপে ঝাড়ে গাছের উপরে দেখতে পাও, হলুদ রঙের সরু 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 সুতোর মতো স্বর্ণলতা। এদের চোষক মূল আছে, তাকে বলে হস্টোরিয়া বা চোষক মূল। তার সাহায্যে এরা যে গাছের উপর জন্মায় সেই গাছের ফ্লোয়েম থেকে খাদ্য টেনে নেয়, খাদ্য নিয়ে নেয়, শুষে নেয়, হস্টোরিয়া বা চোষক মূলের সাহায্যে। র্যাফলেসিয়া, এটা পৃথিবীর বৃহত্তম ফুল। এই ফুল গাছটার মূল আর ফুল আর কিছু নেই, অর্থাৎ পাতা টাতা কিছু হয় না। এরা মূলের সাহায্যে কি করে না, অন্য উদ্ভিদের শেকড়ের মধ্যে এদের মূল ঢুকিয়ে দেয়, দিয়ে খাবার শুষে নেয়। তো র্যাফলেসিয়া। ভিসকাম, এটা অবশ্য অন্য গাছের উপরে জন্মায়। ভিসকাম, আমি এই ভিসকামটা, ওইটা আংশিক যাবে, এটা ভিসকাম এখানে, ভিসকামটা পূর্ণ নয়। ভিসকামটা আমি নিচে লিখে দিচ্ছি। ভিসকাম, ঠিক আছে, ভিসকামটা পরে বলছি। পাক্সিনিয়া, এটা হচ্ছে গম গাছের মরিচা রোগ সৃষ্টি করে। পাক্সিনিয়া, গম গাছের পাতায় মরিচার মতো একটা দাগ হয়। ফাইটোপথোরা, এটা আলু গাছের নাবি ধসা রোগ সৃষ্টি করে। নাবি ধসা রোগ আলু গাছে হয়, ফাইটোপথোরা। এগুলো ছত্রাক, এরাও সব পূর্ণ পরজীবী। এরা অর্থাৎ কোন সজীব বস্তুর কাছ থেকে, সজীব উদ্ভিদের কাছ থেকে খাদ্য নিয়ে নেয়, পুরোপুরি তার উপর নির্ভরশীল। আংশিক হচ্ছে যারা নিজেরা কিছুটা সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু তা দিয়ে তাদের সম্পূর্ণ চলে না, তারা কিছুটা অন্য উদ্ভিদের কাছ থেকে নেয়, আবার নিজেও কিছুটা তৈরি করে। যেমন চন্দন গাছের ক্ষেত্রে দেখা যায়। ভিসকাম তোমরা
গেওয়া গাছ আমাদের এখানে পাওয়া যায়, বিভিন্ন নদীর ধারে বা খালের ধারে দেখবে অনেক গেওয়া গাছ থাকে। এই গেওয়া গাছের উপরে দেখবে এই ভিসকাম জন্মায়। একটু অন্যরকম পাতা, ভিসকাম সবুজ রঙের পাতা থাকে, কিন্তু গেওয়া গাছের উপরে খুব দেখা যায়। অন্য গাছেও হয়, অন্য গাছেও মাঝে মাঝে দেখা যায় ভিসকাম। এটাও একটা আংশিক, নিজেরা সালোক সংশ্লেষ করে, আবার খাদ্য অন্য উদ্ভিদ থেকেও নেয়, পোষক উদ্ভিদ থেকে। মৃতজীবী হচ্ছে দু রকম হয়, পূর্ণ আর আংশিক। পূর্ণ মৃতজীবী মানে এরা মৃত জৈব বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে, মৃত জৈব পদার্থ থেকে। পূর্ণ মৃতজীবী যেমন ব্যাঙের ছাতা, মিউকর। ব্যাঙের ছাতা যেন পচা খড়ের ওপর জন্মায়, মিউকর এরা বাসি রুটি, পচা ফল এর উপরে জন্মায়, তাহলে পূর্ণ মৃতজীবী। আংশিক অর্থাৎ এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে, আবার কিছুটা মৃত জৈব পদার্থ থেকেও খাবার নেয়। যেমন পাইন। পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক এক ধরনের ছত্রাক থাকে। সেই ছত্রাকরা মৃত জৈব পদার্থ থেকে যে খাদ্য সংগ্রহ করে সেটাই পাইন গাছ নিয়ে নেয় কিছুটা, ফলে এদের মধ্যে মৃতজীবী পুষ্টি কিছুটা দেখা যায়। এবার মিথজীবী পুষ্টি। মিথজীবী মানে পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ বিনিময়। ধরো তোমার সঙ্গে আমার মিথজীবিতা, তার মানে আমি তোমার কিছুটা উপকার করব, তুমিও আমার কিছুটা উপকার করবে। এইভাবে দুজনে একসঙ্গে থাকবো এবং পরস্পরকে সহযোগিতা করব। এই একসঙ্গে থেকে যে পরস্পর সহযোগিতা, তাকে বলে মিথজীবিতা। তাহলে মিথজীবী পুষ্টি এইরকম। যেমন মটর গাছের মূলে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তো মটর গাছের নাইট্রোজেন দরকার, বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারে না। রাইজোবিয়াম কি করে, বাতাস থেকে নাইট্রোজেনটা নেয়, নিয়ে নাইট্রেটে রূপান্তরিত করে, আর সেই নাইট্রেট মটর গাছকে দেয়। এইভাবে নাইট্রোজেন দিয়ে মটর গাছকে সাহায্য করে রাইজোবিয়াম। বিনিময়ে মটর গাছ কি করে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য, সেই শর্করা জাতীয় খাদ্য রাইজোবিয়ামকে দিয়ে দেয়। তাহলে পারস্পরিক উপকারিতা হলো, সহযোগিতা। লাইকেন। লাইকেনের দেহ তৈরি হয়েছে, লাইকেন হচ্ছে এক ধরনের সাধারণত পাথরে বা গাছের ছালের উপরে জন্মায় লাইকেন। লাইকেন হচ্ছে দুরকম উদ্ভিদ দিয়ে তৈরি। এর দেহ হচ্ছে ছত্রাক এবং শ্যাওলা, এর দিয়ে তৈরি হয়েছে লাইকেনের দেহ। ছত্রাক আর শ্যাওলা দিয়ে তৈরি হয়েছে লাইকেনের দেহ। শ্যাওলা কি করে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য ছত্রাককে দেয়। বিনিময়ে ছত্রাক কি করে, মাটি থেকে জল আর খনিজ লবণ তুলে নিয়ে আসে মাটির নিচ থেকে, তার হাইফা বা সরু সুতোর মধ্যে যে হাইফা থাকে সেখান দিয়ে জল বা খনিজ লবণ এগুলোকে তুলে এনে খাদ্য তৈরির জন্য শ্যাওলাকে দেয়। আর রোদে বা তীব্র তাপের হাত থেকে শ্যাওলাকে রক্ষা করে, বাইরে আবরণ তৈরি করে ছত্রাক শ্যাওলাকে রক্ষা করে নষ্ট হয়ে, মানে তাপের হাত থেকে। এইভাবে পরস্পর সহযোগিতা করে। তাহলে এই হলো মিথজীবী পুষ্টি। পতঙ্গভুক অর্থাৎ পতঙ্গ শিকার করে। কিছু উদ্ভিদ আছে তারা সালোক সংশ্লেষ করলেও তাদের নাইট্রোজেনের চাহিদা বেশি, আর সেই নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য, অতিরিক্ত নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য তারা পতঙ্গ শিকার করে। পতঙ্গ মানেই তা প্রাণী, আর প্রাণীর দেহ প্রোটিনের পরিমাণ বেশি, যে কোনো প্রাণীজ খাদ্যে বেশি প্রোটিন রয়েছে। তাই এই পতঙ্গভুক উদ্ভিদরা কি করে, পতঙ্গদের শিকার করে খায়। যেমন কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি, এইগুলো। কলসপত্রী কেমন হয় একটু আমি দেখিয়ে দিই তোমাদের। কলসপত্রী উদ্ভিদ বেশি দেখা যায় আমাদের ভারতবর্ষে, দেখা যায় আসাম, মেঘালয় এইসব অঞ্চলে। এখানে কলসপত্রী ইংরেজিতে বলে নেপেনথেস, নেপেনথেস খাসিয়ানা আমাদের এখানে পাওয়া যায় ওই আসামে বা মেঘালয়ে। এদের পাতার আগা, এটা ধরো গাছের গায়ে, এটা গাছের গায়ে এবং পাতার আগাটা এবং স্প্রিং এর মতো একটু পেঁচে গিয়ে তারপর এরকম একটা ছোট কলসির মতো হয়, এবং সেই কলসির মুখে একটা ঢাকনা থাকে। এইরকম কলসির মতো হয়, আর কলসির মুখে একটা ঢাকনা থাকে। এই যে কলসির মতো অংশ, এর মুখে অনেক রোম থাকে, রোঁয়া থাকে। রোঁয়াগুলো নিচের দিকে এইভাবে থাকে, এখন নিচের দিকে তার মুখ, সুচালো রোঁয়া, নিচের দিকে মুখ থাকে। আর এই কলসির মুখটা হয় খুব পিচ্ছিল, ঢাকনাটা খুব সুন্দর রঙিন হয়। আর এই কলসির ভেতরে এখানে অনেক উৎসেচক গ্রন্থি আছে, যেগুলো থেকে উৎসেচক খরিত হয়। এই সুন্দর রং দেখে, এই ঢাকনার রং সুন্দর দেখে পতঙ্গরা এসে কি করে, এই কলসির মুখের উপরে বসে। আর যখনই বসে পা পিছলে, এটা এত পিচ্ছিল এই কলসির মুখ যে স্লিপ করে পা পিছলে ভেতরে পড়ে যায়। তখন এই যে রোমগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে এবার পতঙ্গ কি করবে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বলবে পড়ে যাওয়ার জন্য, কিন্তু বেরোতে পারবে না। কেন না, এই যে সুচুলো রোমগুলো আছে নিচের দিকে মুখ করে, তাহলে গেঁথে যাবে।
আর সঙ্গে সঙ্গে এই ঢাকনাটা ঘুরে এসে বন্ধ হয়ে যায়, ফলে পতঙ্গ আর কিছুতেই বেরোতে পারবে না। এইবার পতঙ্গটাকে এই যে উৎসেচক আছে, ভেতরে গ্রন্থিগুলো রয়েছে, সেখান থেকে উৎসেচক করিতে হয়। উৎসেচক কি করে না পাচিত করে দেয়, দিয়ে ওখান থেকে খাদ্য প্রোটিনটাকে ওরা নিয়ে নেয়। এইভাবে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। সূর্য শিশিরও তাই, এই এক ধরনের ছোট ঘাসের মতো, পাতাঝাঁঝি জলে হয়। এছাড়া ডায়োনিয়া বলে একরকম আছে, আরেক রকম উদ্ভিদ আছে, ঠিক কবজার মতো দেখতে, পতঙ্গ এসে বুঝলে এরকম বন্ধ হয়ে যায়। এইগুলো হচ্ছে বিভিন্ন উদ্ভিদের আমরা বিভিন্ন ধরনের পুষ্টি তাহলে জানলাম। পরের পর্বে আমি প্রাণীদের পুষ্টি নিয়ে আলোচনা করব।